দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরআইসিএলসির জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনা এবং রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় সেই সবগুলো বিষয়ে আমাদের অনুষ্ঠানে আলোচনার প্রাধান্য পায়। আর সেটি বিবেচনায় আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সনদ, প্রতীক আর পিআর। জুলাই সনদের কতদূর কি হলো, পিআর নিয়ে জামাতের যে বক্তব্য এবং তারা যে আন্দোলনে যাওয়ার একটা প্রতিশ্রুতি দেখতে পাচ্ছে এবং ইসলামী সমমনা দলের সেটির আসলে সম্ভাবনা কি এবং তারা কি চাচ্ছে সেটি বোঝার চেষ্টা করব আজকের আলোচনায়। আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত সম্মানিত দুজন অতিথি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে তার পরবর্তীতে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন এনসিপি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি নাভিদ নওরোজ শাহ। আমরা তার জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন। আমরা আলোচনায় চলে যেতে চাই। যেমনটি দেখেছি নির্বাচনের পিআর পদ্ধতি নিয়ে জামাতে ইসলামের আন্দোলনে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন আজকে এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং সংবাদ মাধ্যমে সকাল থেকে আমরা যে প্রতিক্রিয়া দেখছি, বিশেষ করে জুলাই সনদ হওয়ার পর থেকে স্বাক্ষরটি হওয়ার অনুষ্ঠান যে একটি সুন্দর বা রাষ্ট্রীয় অনুষ্ঠান হলো, তার পরবর্তীতে আমরা এনসিপির বিভিন্ন ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি। এটি মাথায় রেখে আমার প্রথম জিজ্ঞাসা এবং বোঝার চেষ্টা, জনাব ডক্টর মুস্তাক হোসেন, আপনার সাথেই আগে জানতে চাচ্ছি, ঐক্য আসলে কতদূর হলো এই জুলাই সনদের পরে? জি ধন্যবাদ। আসলে জুলাই সনদ সম্পর্কে এক একজনের এক একটা প্রত্যাশা বা ধারণা ছিল, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই যে আলোচনা হচ্ছে এটা খুবই প্রয়োজনীয় এবং ঐতিহাসিক। তবে এগুলো হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কতটা কোন কোন বিষয়ে একমত হচ্ছি, এবং দ্বিমত এখানে হবেই, কারণ সমস্ত রাজনৈতিক দল নিজস্ব আদর্শ কর্মসূচির ভিত্তিতে আলাদা আলাদা দল করছে। প্রতিটি রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট সমর্থক গোষ্ঠী আছে বা অঞ্চল ভিত্তি আছে। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু একমত হয়েছে আমরা, এবং স্বাভাবিকভাবেই আবার বেশ কিছু বিষয়ে আমাদের ভিন্ন মত রয়েছে। তা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে এই যেসব ব্যাপারে আমাদের সবাই এক হয়েছি সেগুলো নিয়ে আমরা একটা স্বাক্ষর করব, যেন আমরা যারাই জাতীয় সংসদে নির্বাচিত হই না কেন আমরা এটার পক্ষে থাকব, এবং যারা জাতীয় সংসদে বাইরে থাকবে তারা এটার পক্ষে থাকবে। কিন্তু যখন এটাকে মানে আইনগত ভিত্তির কথা বলা হলো, যেমন কোনো দল এটাকে আইনগত ভিত্তি দিতে চায়, জাতীয় সংসদের বাইরে এরকম একটা ঐক্যমত কীভাবে আইনগত ভিত্তি দেওয়া যায়, এটিতে আমরা বুঝতে অক্ষম। এটা একটা নৈতিক ভিত্তি দেবে, জনগণের সামনে একটা অঙ্গীকার। যদি এটা অঙ্গীকার ভঙ্গ করি সেটা আমরা জনগণের কাছে আমরা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হব। কিন্তু জাতীয় সংসদে এটা আইনি রূপ পাবে। এর আগে কোনোভাবেই এটা যে আইনি ভিত্তি দেওয়া উচিত না, এবং এটা টিকবে না। আমি জোর করে দিতে পারি টিকবে না। আর যদি এটা টিকে তাহলে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হবে, 10-15 বছর পরে আরেকটা দল এসে। কেন এখানে তো আলোচনায় আজকে কালকে থেকে, এবং শুধু কালকে না, জাতীয় ঐক্যমত্য কমিশনে যেমন মিটিং হয় তখনও আলোচনা হয়েছে যে আদেশ ছাড়া হবে না, বা মিনিমাম 4টি প্রক্রিয়া তারা দেখিয়েছেন, এবং সবচেয়ে পপুলার বা যেটা গ্রহণযোগ্যতা পাবে সেটা হচ্ছে আদেশ ক্রমে এটার একটি আইনি ভিত্তি নির্ধারণ করা সম্ভব। সবাই বলেছে, এখানে সবাই বলেনি, অনেকেই বলেছে। আমরা হ্যাঁ অনেকেই বলেছেন যারা হতাশ হয়েছেন। এটা আদেশ গণভোটের জন্য একটা গেজেট নোটিফিকেশন প্রয়োজন হবে। গণভোটের যে আইনটা বা হাইকোর্ট থেকে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে মামলা করা হয়েছে, সেখানে এই গণভোটের বিষয়টি তারা বাতিল করেছে। মানে যেটা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদ, সেটা পুনর্বহাল হয়েছে। আপিল বিভাগ যদি এটাকে নষ্ট না করে, বা কেউ এখনো পর্যন্ত এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেনি, তাহলে সেই আইনটা পুনরুজ্জীবিত হয়েছে। সেটা হচ্ছে যে আপনি জাতীয় সংসদে কোনো মৌলিক বিষয়ে যদি কোনো আইন পাশ করেন যেটা রাষ্ট্রের জন্য মৌলিক বৈশিষ্ট্য, তাহলে আপনাকে 2/3 ভোটের পরে জাতীয় গণভোটে পাশ করতে হবে। যেমন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সময় যখন আমাদের সংসদ হলো, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল, বিএনপি তখন রাষ্ট্রপতি পদ্ধতির তাদের গঠনতন্ত্রের ছিল, সেটাকে তারা স্যাক্রিফাইস করলো ঐক্যের স্বার্থে, এবং আওয়ামী লীগ, বাম জোট এবং ইভেন জাতীয় পার্টি যারা পরাজিত তারা একমত হয়ে বললো আমরা সংসদীয় পদ্ধতির সরকার সমর্থন করি। পাশ হলো, সর্বসম্মতিক্রমে, কোনো ভোট বিপক্ষে পড়েনি আমার জানা মতে।
তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বললেন যে সংসদে পাশ হলেই হবে না, এটা গণভোটে পাশ করতে হবে। গণভোটে পাশ করার পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেটাকে সিগনেচার করলেন, সেই আইনটা আছে। এখন আপনি যদি জাতীয় সংসদের দিনে ভোট করতে চান, জাতীয় সংসদ নির্বাচন আগে তো করার প্রশ্নই আসে না, কারণ এটা কোনো প্রয়োজন নাই। তাহলে আপনাকে বলতে হবে রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি সময়ে সময়ে জনমত যাচাইয়ের জন্য জনগণকে গণভোটে আসতে পারে। এটা হচ্ছে জনগণের জনমত যাচাই করা যায়। সেই আইনটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে হতে পারে। রাষ্ট্রপতির আদেশ আপনি দেবেন, এটা কি এটি যে সংবিধানের দেশ চলছে এখন, সেই সংবিধানের ঊর্ধ্বে? এখন কি সংবিধান স্থগিত করতে যাচ্ছেন আপনি? রাষ্ট্রপতির যে আদেশের কথা তারা বলছে সেটা হচ্ছে আরেকটা মার্শাল ল প্রোক্লেমেশন, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। কাজেই সেটা না করে আমাদের সোজাভাবে আসা উচিত। আমার মনে হয় যারা জুলাইতে জনাব হাবিবুর রহমানের কাছেও আসতে চাচ্ছি এই প্রসঙ্গে, একই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি এই যে পরিকল্পিত রাজনৈতিক চাতুরি প্রতারণা, এই যে পিয়ার নিয়ে একটি কথা এনসিপি যে আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন, গতকালকে বলেছেন, আমরা ঐক্যমতের যখন মিটিংটি হলো তখন কিন্তু মনে হচ্ছিল যে, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, মনে হচ্ছিল যে নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি দেয়, জামাত বা এনসিপি বা অন্যান্য দল তারা এক পেশে। এখন কিন্তু স্বাক্ষর হওয়ার পরে চিত্রটি কি একটু ভিন্ন মনে করছেন না? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সহস্ত সালাম। বিজ্ঞ দুজন আলোচক সাবেক ছাত্র ডক্টর মোস্তাক হোসেন এবং নাবিল নারুদ, তাদেরকে শুভেচ্ছা। নাহিদ ইসলাম যেটা বলেছে এটা সুন্দর কথা বলেছে, এই যে পিয়ার, এটা আর একটা হলো পরিকল্পিত চাতুরি। এই গতকাল পর্যন্ত মানে যেদিন যারা সঙ্গে স্বাক্ষর করলো, সকালবেলা পর্যন্ত জামাত স্বাক্ষর করবে না এটাই ছিল তাদের সবাইকে ধারণা দিয়েছিল, বিকেলবেলা করে ফেললাম। এই পেয়ার করতেছে না, নাই ঠিক বলছে, পেয়ার করতেছে ঠিকই, ভোটে কিন্তু ঠিকই আসবে। কারণ হলো তারা তাদের প্রার্থী তো অনেক আগে 3-4 মাস আগে ঘোষণা করেছে, তারা গিয়ে তো ভোট চাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিন ভোট দিন ভোট, তা তো বলছে না। আবুল ভাইকে ভোট দিন, তাবুল ভাইকে ভোট দিন, এই স্লোগান দিচ্ছে। তাবুল ভাইয়ের ভোটে মার্কায় ভোট দিন ভোট দিন। যদি পেয়ারই করতো তাহলে তো প্রার্থীর পক্ষে ভোট চাইতো না। এই জন্য নাই যে কথাটা বলেছে খুব সুন্দরভাবে কথা উত্থাপন করেছে, যে এটা প্রতারণা, এটা এক ধরনের প্রতারণা। এবং জামাতের জন্ম থেকেই ওদের যত পদক্ষেপ নিয়েছে সবগুলি পদক্ষেপ জনগণের মানে মতামতের বাইরে। স্বাধীনতা পাকিস্তান আন্দোলনের সময় জামাত করেনি, বিরোধিতা করেছে। বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ চলে তখন তো চরমভাবে বিরোধিতা করেছে। এখনও তার মনে করে না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এখন মনে গণ্ডগোলের বছর বলে। তো এই জন্য ওই নাহিদের কথাটা আসলে একেবারে মানে একটা লাখো কথার মধ্যে একটা কথা, যে এটা সুন্দর একটা উদাহরণ। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই, সামনের দিকে আমাদের একটা জাতীয় নির্বাচন হওয়া দরকার। যতদিন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত দেশটা সামনের দিকে এগিয়ে যাবে না। এই 1 বছর বেশি সময়, প্রায় 1 বছর 3 মাস, এই 1 বছর 3 মাসে দেখেন বাংলাদেশের অর্থনীতি নিম্নগামে। আপনি জিডিপির হার কম, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো নাই, সব জায়গায় সমস্যা, গার্মেন্ট শিল্পের সমস্যা, এই যে অগ্নিকাণ্ড শুরু হয়েছে সিরিজ প্রতিদিনই রাত্রে মনে একটা। হাবিবুর রহমান, আরেকটু যদি জানতে চাই আপনার কাছে, স্বাক্ষর তো হয়ে গেছে, এখন হচ্ছে স্বাক্ষর হওয়ার পর আজকে রোববার সনদে গণফোরাম সই করেছে এবং তাদের কিছু কন্ডিশন, যে কন্ডিশনটি সংবিধান নিয়ে সেটি পরিবর্তন করে 7টি ক্লজ আছে, সেখানে আপনারা সবাই স্বাক্ষর করলেন, 30টি দলের মধ্যে 24টি দল স্বাক্ষর করলো। স্বাক্ষর করার পরে আবার ক্লজও চেঞ্জ হলো, আজকে আবার গণফোরামে স্বাক্ষর করলো। এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? শুনুন, পুরো ব্যাপারটা হলো কি, যে আমরা চাই যে যে কোনো মূল্যে সবাই একমত এক জায়গায় আসে। যেমন আজকে স্বাক্ষর করছে কিছুটা ওই পরিবর্তন করার পরে, তো এটা চাহিদা থাকতেই পারে। যেমন এনসিপি যেটা বলছে, তাদের কিছুটা বক্তব্য আছে, তাদের বক্তব্য যেটা সেটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আবার মোস্তাক ভাইদের দল তারা কিন্তু স্বাক্ষর করে নেয়, জামাত স্বাক্ষর করে গিয়ে আজকে পেয়ার নিয়ে নামছে, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এইগুলো হলো অনৈতি। আর যারা করে নাই তাদের নির্দিষ্ট কিছু তাদের দাবি দেওয়া আছে, তারা মনে করছে এই জিনিসগুলো থাকা উচিত। কারণ আমাকে যদি বলতেন আমার দল স্বাক্ষর করেছে, আমি সমর্থন করতে বাধ্য, কিন্তু আমি যদি থাকতাম আমি তো করতাম না, কারণ আমার 90 ক্ষেত্রে নেই, 90 তো এখানে নেই। 90 আনতে গিয়ে আমাদের সদস্য ছেলেকে জীবন দিতে হয়েছে, ট্রাকের তলে ফেসে জীবন তো নূর সেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি স্বৈরাচার নিপাত যাক। তাহলে নোট অফ ডিসেন্ট সহ বিএনপিও স্বাক্ষর করলো কেন?
বিএনপি যে কোনো মূল্যে দেশটাকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়। যেমন 2008 সালের নির্বাচনটা হয়েছিল, ম্যাডাম খালেদা জানতেন যে আমাকে নির্বাচিত পরাজিত করা হবে, একদম জেনে শুনে। তারপর উনি জরুরি আইন না ওঠানো পর্যন্ত নির্বাচনে যাচ্ছে রাজি হন। 2 বার কিন্তু পরিবর্তন করা হয়েছিল জেনে শুনে যে সামরিক শাসন বা সেনা সামন্তের সরকার বেশি দিন থাকতে পারে না, যে রেজাল্ট আমার যাই হোক আমি পরাজিত আমার কিছু করবে। কারণ অনির্বাচিত সরকার ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিল, মাসুদুদ্দিন যারা ছিল, ম্যাডাম যেটা হয়ে গেছে আপনি আমাদের সমর্থন করেন, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, আমরা আবার আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসবো। ম্যাডাম বলছেন না, তোমরা অন্যায় করেছো, তোমাদের সাথে আমি কোনো আপোষ করবো। তখন তারা আমেরিকার সভাপতির কাছে গিয়েছিল, যার পর সেজন্য ঠিক আছে তুমি যা করো সব আমি আইনি পরিণত করবো। তো এইটা ওরা করার পরেও আমরা এখন তো এই যে আমরা নির্বাচনটা চাচ্ছি, দেশের মানুষ কাকে ভোট দেবে আমরা কি জানি? আমরা বিএনপি প্রবর্তন হিসেবে আমরা মনে করছি যে হ্যাঁ আমরা জয়লাভ করার সম্ভাবনা আমাদের আছে, কিন্তু জনগণ ভাবছে যেটা আমরা চাই। এই জন্য জনগণ ভোটটা দেওয়ার অধিকারটা, দীর্ঘদিন আমার ভোট দেয়নি, সেই 8 সালে ভোট দিয়েছিল, সেই ভোটের মধ্যেও জনগণ ভোট দিয়েছিল, কিন্তু সেদিন এই কারণেই বিএনপি আমাদের মধ্যে যোগ দিয়েছেন নাভিদ নওরোজ শাহ, উনি এনসিপি যুগ্ম আহ্বায়ক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে একই যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এনসিপি সকাল থেকে যাবে যায়নি, জামাত যাবে যায়নি, এরকম একটি ধোঁয়াশা ছিল এবং শেষ পর্যন্ত জুলাই সনদের স্বাক্ষরে তারা উপস্থিত হননি বা তারা স্বাক্ষর করেনি। এবং সেই সাথে আরও 5টি দল, 6টি দল সেখানে স্বাক্ষর করতে নাখোশ প্রকাশ করেছেন। এবং আপনারা শুধু নাখোশই বলেননি, আপনারা আপত্তিও জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে সরাসরি আপত্তি জানানো হয়েছে এবং তাদের সুনির্দিষ্ট 4টি বিষয় একদম উল্লেখ করে গণফোরাম তো আজকে স্বাক্ষর করলো। তাহলে আপনাদেরও কি ক্লজ যদি পরিবর্তন করে দেয় আপনারা স্বাক্ষর করবেন? ধন্যবাদ এবং আমার সহ আলোচকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিন্তু তখনই বলেছিলাম যে আমাদের যে দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে তুলে ধরেছি জনগণের সামনে, এবং সেদিনও যদি সেটি সংশোধন হতো আমরা হয়তো বা স্বাক্ষর অনুষ্ঠানে যেতাম। কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি, কারণ জুলাই যোদ্ধারা যারা সেদিন সংসদ ভবনের সামনে ভিড় করেছিলেন তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের জন্য কিন্তু একটি ধারায় সংশোধন আনা হয়েছে। তো এটা আমাদের যে দাবিগুলো ছিল সেইখানেও যদি সংশোধন আনা হতো আমরা সেদিন বিকালও হয়তো স্বাক্ষর করতে যেতাম। এবং আমাদের কিন্তু স্টেটমেন্টেই বলা ছিল যে আমরা 31 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি ঐকমত্য কমিশনকে, যদি আমাদের দাবিটিকে তারা পুনর্বিবেচনা করে। এনসিপি একটি বিশেষ রাজনৈতিক দল, বিশেষ বলতেই হবে, কারণ আপনারা এক হচ্ছে নতুন, তার মধ্যে আপনারা বৈষম্যবিরোধী আন্দোলনে আপনাদের অনেকেই ছিলেন আপনারা, তো এই কারণে আপনাদের প্রতি তো জনগণের অনেক আশা। আপনারা তাহলে স্বাক্ষরের দিন আলোচনা হওয়ার সময় না দিয়ে গেটে একটি অস্থিরতা বা ধস্তাধস্তি তৈরি হলো, এটা কি কাঙ্ক্ষিত? দুটো ঘটনা মিলালে হবে না। যে জুলাই যোদ্ধারা ছিলেন তারা কিন্তু শতপ্রণোদিত হয়ে সেখানে গিয়েছিলেন, এনসিপির কিন্তু সেখানে এনসিপির লোকজন যাননি একদমই। এবং এনসিপি সেটিকে আমরা আমরা নৈতিকভাবে সেটিকে জুলাই যোদ্ধাদের দাবিকে আমরা সমর্থন জানিয়েছি, কিন্তু এই ধস্তাধস্তির কাহিনীর সাথে এনসিপির কোনো যোগসূত্র নেই, এটিকে একদমই মেলানো যাবে না। আমরা কিন্তু আলোচনা, যেহেতু ঐকমত্য কমিশন একটা আলোচনার প্ল্যাটফর্ম, তো আমরা এখানে আলোচনার কথাই বলেছি। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা অবশ্যই আমরা একসাথে আন্দোলন করেছি। আমি বলেছি যে সেদিনের যে সংসদ ভবনের সামনে যে ধস্তাধস্তির ঘটনাগুলো এবং পুলিশ যে তাদের উপর হামলা করলো, পুলিশের ন্যাক্কারজনক আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু স্টেটমেন্টও দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। বলতে চাচ্ছি যে দল হিসেবে সেটির সাথে আমাদের কোনো যোগসূত্র নেই, কিন্তু তাদের দাবির সাথে তো আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা তো এতে সমর্থন জানিয়েছি তাদের দাবি পূরণ করে সেটি সংশোধন করা হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি পূরণ করে সংশোধন আনা হয়েছে একটি ধারায়। সেই আঙ্গিকেই বলছি যে যদি আমাদের দাবিকেও আমলে নিয়ে সংশোধন করা হতো আমরা সেদিন স্বাক্ষর করতাম, এবং এখনো সময় আছে 31 অক্টোবর পর্যন্ত, যদি ঐকমত্য কমিশন চায় এবং রাজনৈতিক দলগুলো চায় তাহলে আমরা অবশ্যই স্বাক্ষর করব। আমাদের অনেকগুলো প্রশ্ন আমার রয়েছে, আমার হাতে প্রথম পর্বে কিছু সময়ও রয়েছে, আপনি যদি বলতেন একটু পরিষ্কার করতেন। এখন হচ্ছে বিএনপি জামাত সবাই সেখানে গেল এবং মেজরিটি 24টি দল সেখানে গেল এবং স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এবং আপনাদেরকে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে বলা হয় যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাছের একটি দলটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক, কারণ হচ্ছে 24 গণ অভ্যুত্থান এবং আন্দোলন। সেই ক্ষেত্রে এত বড় একটি সনদের অনুষ্ঠান বা এটা নিয়ে তো আপনাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আপনারা ঐকমত্য কমিশনে অনেক কথাও বলেছেন। তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ যখন আপনাদের আহ্বায়ক নাহিদ এবং সেই সাথে আপনাদের দলের আরেকজন
এবং আক্তার গতকালকে 3 জায়গায় 3 রকমের বক্তব্য দিয়েছে। যেমন ধরেন এক জায়গায় যেমন নাহিদ ইসলামের বক্তব্য তো আমরা আলোচনা করলামই, উনি জামাতকে নিয়ে কথা বলেছেন এবং স্বাক্ষরকে নিয়েও কথা বলেছেন এবং উনি নিজে বলেছেন যে এটি কেমন স্বাক্ষর, এই স্বাক্ষরে যারা গিয়েছে তারা জনগণ থেকে বিতাড়িত হবে। কেন 24টি দল স্বাক্ষরে আপনাদের অনেকগুলো 84টি জায়গায় কি একমত হয়নি? তাহলে সেখানে স্বাক্ষর দিলে জনগণ থেকে দূরে কেন সরে যাবে? 84টি প্রস্তাবনা নিয়ে কিন্তু আমাদের আপত্তি না। আমাদের আপত্তি হচ্ছে যে এই 84টি প্রস্তাবনা কিভাবে বাস্তবায়িত হবে সেটিই তো জুলাই সনদ কোনো মানে রূপরেখা দেয়নি। অঙ্গীকার নামায় তো বাস্তবায়ন কিভাবে হবে সেটির কোনো স্পষ্ট কোনো লাইন নেই, কোনো দিক নির্দেশনা নেই। তাহলে এই যে একটা অনুষ্ঠান করে, একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে স্বাক্ষর করা হলো, তো এটি যদি আগামীতে বাস্তবায়িতই না হয়, এটির কোনো আইনি ভিত্তিই না থাকে, তাহলে যাওয়ার কোনো মানে হয় না। তো ডক্টর ইউনূস বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, অবশ্যই তাদেরকে কিন্তু আমরাই তাদের দায়িত্বে বসিয়েছি, এই ছাত্র জনতাই বসিয়েছে। একটু ডক্টর ইউনূসের পাশে যদি আপনি গত 8 অগস্টের তার ফ্রেমটা দেখেন, এই বিপ্লবী ছাত্ররাই কিন্তু তার পাশে ছিলেন। আর আমরা সেদিন কি দেখলাম, বর্তমান রাজনৈতিক দলের নেতারা আছেন, কিন্তু তারা কিন্তু তখন ছিলেন না। তো আমরা বলছি যে এই জুলাই সনদ নিয়ে, এই সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কথা কিন্তু এনসিপি বলেছে। আমরা সারা দেশে যখন বিএনপি জামাত অন্যান্য দলগুলো নির্বাচনমুখী কথাবার্তা বলছে, আমরা সংস্কার নিয়ে কথা বলে যাচ্ছি। একটু যদি ধরিয়ে দেই, যখন জুলাই যোদ্ধারা সংসদ ভবনের গেটে বা পাশে আন্দোলন করে, তখন আপনারা এনসিপি, তার মানে রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের একাত্মতা না, দুটি ভিন্ন। আর এখন আবার আপনি বলছেন যে আমরাই আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোথায় করেছে, এখন আপনারা আবার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ছাত্র জনতা বসিয়েছে, অবশ্যই পরিষ্কার মনে হচ্ছে। আপনি মিলিয়ে ফেলছেন সংগঠনগুলোকে। আমি বলি তাহলে আপনি কোন প্রশ্নটা করছেন? যারা জুলাই যোদ্ধারা সেদিন সংসদ ভবনের সামনে আপনি আপনার বক্তব্য এখন যেটি বললেন, যে আপনি বললেন যে আপনারা নৈতিক সমর্থন দিয়েছেন জুলাই যোদ্ধারা। আমি যখন বললাম যে এনসিপি সমর্থিত, কারণ হচ্ছে আপনারা সমর্থন দিয়েছেন জুলাই সনদ স্বাক্ষরের একটা অনুষ্ঠান বসে আলোচনা করে, জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা বানচাল হোক এটা আমরা একদমই চাই না। আমরা কিন্তু আগের রাতেই আমাদের স্টেটমেন্টটা ক্লিয়ার করেছি যে যদি অনুষ্ঠান হতে পারে, আমরা স্বাক্ষর অনুষ্ঠানে যাব না যদি না আমাদের দাবি পূরণ করা হয়। এবং আমাদের দাবিটি কি, যেটি জনগণের দাবি, আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলোর একটি আইনি ভিত্তি থাকবে। এটা কিন্তু 2 লাইনে খুব স্পষ্ট। এবং আমরা কিন্তু অনুষ্ঠান বানচালের কথা বলিনি, আমরা কোনো প্রতিহিংসামূলক কোনো কথাবার্তা বলিনি। আমরা বলেছি যে যদি সেদিনও না হয়, যেহেতু ঐক্যমত্য কমিশন সময় বাড়িয়েছে, 31 অক্টোবর পর্যন্ত কিন্তু সময় আছে, আবারও আলোচনার টেবিলে ফিরে আমরা সকল রাজনৈতিক দল সহ আলোচনা করতে প্রস্তুত। এবং 31 অক্টোবরের মধ্যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হয়, আমরা অবশ্যই করার পর আবার পরিবর্তন হচ্ছে, এগুলো আপনাদের মেনে নিতে না, সেটা তো 24টি দল তো আবার সেটাতে একমত হবেই। যদি পরিবর্তন হয় সেটিতেও একমত হবে, এমন তো না যে তারা স্বাক্ষর উঠিয়ে নেবে। এবং প্রস্তাবনাগুলোতে তো সবাই একমত, প্রস্তাবনাগুলো নিয়ে তো আর কোনো দ্বিমত নেই। সমস্যা হচ্ছে বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে। তো বাস্তবায়ন নিয়ে যদি কোনো আমরা ঐকমত্যে নাই আসতে পারি, আমার মনে হয় না যে গত 1 বছর ধরে এত আলোচনা করা দরকার ছিল। হাবিবুর রহমান, প্রথম ধাপে আমি এই পর্যায়ে আপনার কাছে আর 1-2 মিনিট জানতেই চাই, আপনার মন্তব্যটি শুনতে চাচ্ছি। না, আমার মন্তব্যটি হলে যে আমরা অনেক রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই পরিবেশটা পেয়েছি। আলোচনা যদি করে সমাধান হয়, আমি সমাধানের পক্ষে। তাহলে সংসদের বাইরে এই যে অস্থিতিশীলতা ওরা যেটা বলছে, ওদের দায়িত্ব নিয়ে বলছে। এনসিপি সেখানে না, সেখানে জুলাই যোদ্ধা যারা ছিল আহত বা তারা সেখানে গিয়ে তার দাবিটা জানিয়েছে। তাদের দাবিটা জানিয়েছে, দাবিটা যৌক্তিক ছিল বলে তো পরবর্তী সময় এটাকে অংশ করা হয়েছে, তাই না? ওরা যেটা বলতেছে সেটা যদি আলোচনার মধ্য দিয়ে যদি তারা স্বাক্ষর করে, আমার বক্তব্য হলো যে সবাই একমত হোক। 2-1টা পয়েন্টে কাউকে গরু বাছুর তার জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। আমার ভালোর জন্য, দেশের ভালোর জন্য অনেক পরিবর্তন কিন্তু আমরা করি। আমরা বিচারপতি শাহাবুদ্দিনকে আমরা নিয়ে আসছিলাম, মানে তো আসতে চেয়েছিলেন, পরে শর্ত দিয়েছিলেন আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরে যেতে। পৃথিবীর ইতিহাসে আছে, নজির আছে, সবাই আমরা একমত হয়েছিলাম। তার ওরা বলতেছে ওরা আন্দোলন করেছিল, এখন আমরা 90 আন্দোলন করেছিলাম, আমরা তো সেটা দাবি করতাম, আমার দাবি কিন্তু মেনে নিতাম, আমরা দাবি করি নাই, ওরা করেছে। তো ঠিক আছে, আলোচনা করার মধ্য দিয়ে যদি হয় তো ওই স্বাক্ষর তো থেকেই যাচ্ছে, এটাতে স্বাক্ষর করলে তো মিটে গেল, নতুন করে তার স্বাক্ষর করা লাগছে না। ওইটা ইনক্লুড করলে হলো। এই উদাহরণটা বারে ইনক্লুড করলে আন্দোলনের পরে 3 জোটের রূপরেখার কোনো আইনি ভিত্তি ছিল না দেখে কিন্তু ধরেন স্বাক্ষর পরিবর্তন করা যায়, তাহলে এনসিপি স্বাক্ষর করার পরেও তো পরিবর্তন হতে পারত, কারণ 31 অক্টোবর আলোচনার দ্বার তো উন্মুক্তই ছিল। আমরা তো স্পষ্ট করেই দিলাম যে এই বাস্তবায়নের আইনি ভিত্তি যদি নিশ্চিত না হয় আমরা স্বাক্ষর অনুষ্ঠানে যাব না।
তারপরে সেখানে তার যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমরা তো জামায়াত না, জামায়াত যেটা করেছে কি, যেখানে ঐকমত্য কমিশনে উচ্চ কক্ষে পিআর নিয়ে আলোচনা হচ্ছে, নিম্ন কক্ষে পিআর আলোচনাই নেই। প্রথমে তারা কয়েক মাস আলোচনা করলেন, তারপর শেষে এসে তারা সারা দেশব্যাপী যুগপৎ আন্দোলনে ডাক দিল যে 2 কক্ষে তারা পিআর চান। তারপর বললেন 2 কক্ষে পিআর হলে তারা স্বাক্ষর করবেন না, তারা নির্বাচনে যাবেন না। ওই দিন আবার ঠিকই স্বাক্ষর করলেন, গিয়ে হাসতে হাসতে তারা কাগজ উঁচিয়ে ছবি দিচ্ছেন। মানে এটা জনগণের সাথে এত বড় মানে সঠতা তো আসলে আমরা করতে পারি না যেটা জামায়াত করেছে। আমরা যদি ভুলও হয় সেটা জনগণ বিচার করবে, কিন্তু জনগণ কিন্তু রাষ্ট্র সংস্কার দেখতে চায়। আমরা সারা বছর ধরে আমরা জনগণের সাথে আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কিন্তু নির্বাচনমুখী রাজনীতি এখনো শুরুই করিনি। সেখানে যেখানে রাষ্ট্র সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হচ্ছে না, আমরা কিভাবে সেই স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারি? নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গে এবং সেই সাথে পরবর্তী ধাপ কি হবে এটা নিয়ে পরের ধাপে আলোচনা করছি। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে সে আলোচনা আরো বাড়াবো। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনা চলে যেতে চাচ্ছি। জনাব মুস্তাক, আপনাকে দিয়ে এই পর্যায়ে শুরু করতে চাচ্ছি। আমরা যে আলোচনাটি করছিলাম, এনসিপির আজকের যে সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, যিনি হচ্ছেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, এবং প্রতীক নিয়ে যে ধোঁয়াশা বা যে প্রশ্নটি হলো, আজকে তাদের শেষ দিন ছিল। আপনার কাছে আমি অবশ্যই আসবো। আমি জানতে চাচ্ছি, প্রতীক নিয়ে এটা হলে, আমি জানি যে জুলাই যেহেতু সনদ স্বাক্ষর হয়ে গিয়েছে, সবাই নির্বাচনের দিকেই যাচ্ছে বা নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছে যে কোনো মূল্যে নির্বাচনটি হোক। এক্ষেত্রে প্রতীক নিয়ে যখন এই ধরনের আলোচনা হয়, এবং তারা বলেছেন, ওনার বক্তব্যটি যদি আমি আপনাদেরকে বলি, উনি বলেছেন নির্বাচন কমিশন আগের মতোই বর্বর স্বৈরাচারী কায়দায় চলছে, বর্তমান কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয়, নির্বাচন কমিশন অন্য কারো রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। কার রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন, কি মনে করেন? দেখুন, জনাব হাসনাতের কথার ব্যাখ্যা তো উড়িয়ে দিবেন, আমার জানা নেই। তবে প্রতীক নিয়ে তারা বেশ আশাহত হয়েছে, এটা বোঝাই যায়। আমরা যখন আমাদের দল, আমরা জনাব হাসানুল্লাহ থেকে আমরা আলাদা হয়ে গেলাম 2016 সালে, আমাদের পাওনা ছিল মশাল, কারণ এমপি 5 জন ছিল, তার 3 জনই আমাদের দিকে ছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তখন দেয়নি। তারপরে তারা বললেন নতুন করে দরখাস্ত করতে হবে, যে জন্য আমাদেরকে অনেক অপেক্ষা করতে হয়েছে। তো হাইকোর্টের আদেশে, হাইকোর্টে প্রায় দুবার, তৃতীয়বার আদেশ দিয়েছে, তখন তারা বাধ্য হলো নির্বাচন কমিশন। তখন প্রতীক নিয়ে আমাদের সঙ্গে এরকম একটা অবস্থা হয়েছিল। আমরা অবশ্য কোনো মানে কনফ্রন্টেশন করিনি, যে আমাদের যে মার্কা আমরা চেয়েছিলাম আনারস, বা যেটা স্থানীয় সরকার নির্বাচনে হাতি মার্কা ইত্যাদি, তারা বলেছে এটা কোনো ইয়েতে নেই, তালিকাতে নেই। আমরা বললাম তালিকাতে এটা ঢোকান, বলে তালিকাতে ঢোকানো যাবে না। যাই হোক, আমরা মোটর গাড়ি পেয়েছি, আমরা এটাই সন্তুষ্ট, যদিও কর্মীরা বলে যে মোটর গাড়ির প্রতীকটা তো খুব একটা পরিচিত না। তো এই ধরনের সমস্যা হয়। তো এনসিপি তারা প্রতীকের জন্য লড়াই করতেই পারে, তাদের সে অধিকার আছে, এবং নতুন করে যে প্রতীক ইনক্লুড করা হয় না তেমনটা না। যেমন 1972 সালে যখন আমরা আওয়ামী লীগ থেকে বেরিয়ে আমরা নতুন দল জাসদ গঠন করেছিলাম, আমাদের নেতারা প্রথম নৌকা মার্কা চেয়েছিলেন, যে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের প্রায় 80% নেতাকর্মী আমরা নতুন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ইয়েতে আমরা ছাত্রলীগ গঠন করেছি, এবং তারাই জাসদ গঠন করেছে। সেটা তো হলো না। তখন তারা আমাদেরকে যে সমস্ত মার্কা ছিল আমাদের কোনোটা পছন্দ হয়নি। আমাদেরকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোন মার্কা চাচ্ছেন, তখন আমরা মশাল বলেছিলাম। সেটি অবশ্য নির্বাচন কমিশন সেটা অন্তর্ভুক্ত করে আমাদেরকে দিয়েছিলেন। উদাহরণ যে নেই তা না, তবে এখন হয়তো শাপলাটা কোনো একটা বিশেষ স্পর্শকাতর বিষয় আছে, সেটা মুখে তারা বলছেন না, ইনডাইরেক্টলি বলছেন, হয়তো এনসিপি নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠকে বলছেন, তারা সেটা ইঙ্গিত দিচ্ছেন যে শাপলাটা কেন দেওয়া হবে না। তবে জনাব মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য কিন্তু চেয়েছিলেন, তাদেরকে দেওয়া হয়নি, এটা একটা বড় পয়েন্ট আছে। যদিও মান্না ভাই বলেছেন তারা প্রতিবাদ করবেন, হয়তো মামলা করবেন না, তবুও তাদের এইটা রয়ে যায়। তো যাই হোক, এনসিপি তাদের বিক্ষোভ, তাদের মতামত, তারা তাদের স্বাধীনতা আছে তারা করার, নিশ্চয়ই নিয়মতান্ত্রিকভাবে বা বক্তব্য রাখার মাধ্যমে। আপনার কাছে আমি পরে আসছি, আমি একই প্রশ্ন আমি আগে জানতে চাই নাভিদ নওয়াজ শাহ, আপনার কাছে একই প্রশ্ন, যে রিমোট কন্ট্রোলটা কার কাছে, প্রেসক্রিপশনে কার দ্বারা আসলে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে, কি বোঝাতে চাচ্ছেন? এটা যদি আমরা একদম স্পষ্টভাবে জানতাম তাহলে তো হাসনাত বলেই দিতেন। তো বিষয়টা হচ্ছে যে অবশ্যই এটা কোনো অদৃশ্য শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছেন, এবং সেখানে
অনেকেরই এটা কোনো পরাশক্তির ভূমিকা থাকতে পারে, কোনো পতিত শক্তির ভূমিকা থাকতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনার ঘটনা প্রবাহগুলো যদি আমরা দেখি, আমরা কিন্তু একদম সিস্টেমেটিক্যালি যেভাবে নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করা দরকার, যদিও আমাদেরকে মানুষজন কিংস পার্টি বলে, আমরা কিন্তু একদম কোনো অতিরিক্ত সুবিধা পাইনি। বরং আমাদের সাথে যে আরেকটি দল নিবন্ধন পেয়েছে, এই কি লীগ যেন, বাংলাদেশ জাতীয় লীগ বা এই ধরনের একটা নাম, তাদের কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচারে নেই একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার। সেই তুলনায় আমাদের যতগুলো তারা রিকোয়ারমেন্টস দিয়েছে, আমাদের 100-র বেশি উপজেলায় আমরা অফিস দেখিয়েছি, আমরা 25টির বেশি জেলায় আমরা অফিস দেখিয়েছি, আমাদের 43,000 পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। সকল কিছু পূরণ করার পরে আমরা আমাদের প্রার্থিত প্রতীক জমা দিয়েছি এবং সেই সাথে আমরা প্রথমেই জমা দিয়েছিলাম আমাদের 101 জন আইনজীবীর দ্বারা যে কেন আমরা শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা নেই। তারপরও তাদের একটা অবজেকশন ছিল, সেটির উত্তরও কিন্তু আমরা বারংবার দিয়েছি। আমরা 22 জুলাই, তারপরে 8 জুলাই, এরকম ডেটগুলো আমার মনে আছে যে আমরা বারবার করে উত্তরগুলো সুস্পষ্টভাবে দিয়েছি। কিন্তু এখানে যেমন আমার শ্রদ্ধেয় সমালোচক উনি কিন্তু সরাসরি জিজ্ঞেস করছে আজকের আলোচনা কি হলো, কারণ আজকে তো শেষ দিন ছিল এবং এখন তো নির্বাচন কমিশন আমরা আমাদের কথাই বলে এসেছি, আমরা আমাদের কথাই বলে এসেছি, তারাও তাদের কথায় অনড়। এখন এটাই বিষয় যে আজকের আলোচনা আসলে কোনো অগ্রগতি হয়নি দেখেই কিন্তু এই কথাগুলো উঠে আসছে। এবং আমার শ্রদ্ধেয় সমালোচক কিন্তু বললেন যে নির্বাচন কমিশন শাপলা দিবে না কেন, এটাই তো স্পষ্ট করছে না। তো এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না। এবং আমরা এই নির্বাচন কমিশনের উপর কিভাবে নির্ভর করব যে তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন? তারা যদি নির্বাচন মানে বানচাল হয়ে যায় বা নির্বাচনের কারচুপি, তখন তারা নির্বাচন কমিশন সুষ্ঠু হয়নি এটা বলতে চাচ্ছেন? জি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতীকটি পাননি দেখে না, নির্বাচন কমিশন, আমি বলতেছি কাঙ্ক্ষিত প্রতীক নাও আমরা পেতে পারি। আমরা কিন্তু আমাদের 1 নাম্বার দাবি কি, যে কেন আমাদেরকে এই প্রতীক দেওয়া যাবে না, তার মানদণ্ড কি সেটি যেন স্পষ্ট করে নির্বাচন কমিশন, এবং কোন আইনের আলোকে, এটি নির্বাচন কমিশন এখন পর্যন্ত স্পষ্ট করেনি। আমি একদম এবং আরেকটা ছোট্ট পয়েন্ট বলি যে শুধু রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালার সাথে নির্বাচন কমিশন কিন্তু আমাদের প্রার্থিত প্রতীককে দিতে হবে, তাদের তালিকা থেকে আমাদের নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আইনি নেই। বরং আমরা যেই তালিকায় আমরা যেটি চাবো সেগুলোর মধ্যে দিতে হবে। আমার কথা হলো কি, যে সব জায়গায় এক্সেপশনাল বলে একটা জিনিস আছে। আপনি যখন আলোচনা করছেন প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিপি, অথবা এনসিপি জামাত বিএনপি, এই তো অনেক দল ডাকেন না, তো ওরা আন্দোলন করেছে, ওরা প্রতীক চেয়েছে শাপলা দিলে সমস্যাটাকে আইন পরিবর্তন করেন না। আমি তো ওর পক্ষে, আইনই নাই পরিবর্তন কেন করতে হবে? এটা হোক না, আইন থাকলে পরিবর্তন করে দিলেই হ্যাঁ, কিন্তু আইনই যেখানে নাই তাহলে বাধাটা কোথায়? ওদেরকে তো বিশেষভাবে, ওরা ছেলে মানুষ, ওরা একটা সংগঠন সামনে এগিয়ে নিতে চাচ্ছে, এত বাধাবাধ দরকার, আমাদের দেশ সমাধানটা করা দরকার। আমার ক্ষমতা হলে আমি দিয়ে দিতাম। এই শাপলা নিয়ে ওরা চাচ্ছে যখন, যে কি জাতির কি একেবারে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সমস্যার সমাধান করার জন্য ওরা চেয়েছে, আর দিয়ে দিলে তো মিটে যায়। এইটা নিয়ে এত বাক বিতরণ করার দরকার আছে বলে আমি মনে করি না। এখন ওরা এটা না পাওয়ার কারণে ওরা ক্ষিপ্ত হতেই পারে। আমি ওইটা বলি, আপনি যদি তারা জুলাই পর্যন্ত সবাই আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপিতে 17 জন জীবন দিয়েছে, আমরা কি সরকার গঠনে গিয়েছি? বিশেষ কারণে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। তারা মন্ত্রী পদের মধ্যে 3 জন ছিল, এখন 2 জন আছে, 1 জন নেই। তো এখন তাদের বিশেষ বিভিন্ন শাপলাটা দেন না, সমস্যা কি? নেন, নির্বাচন করি। তারা তো শাপলা পাওয়া মানে 50টা ভোট আগে যোগ করে রাখা হবে তা তো না। শাপলা প্রতীক যে পাবে 50 ভোট যোগ, তারপরে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু এটাতে আমরা মনে করি যে বিশেষ বিবেচনা তারপর দিলেই বা কি সমস্যা? দর্শক আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র, একটা বিরতিতে যাচ্ছি, নিশ্চয়ই ফিরে এসে আবারও আলোচনাটি চালাচ্ছি। দর্শক আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। এই পর্যায়ে এনসিপির যে যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। সুস্পষ্ট যে প্রশ্নটি করতে চাচ্ছি, এতদিন দেখা গেছে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এরপরে হচ্ছে আপনারা এনসিপি করলেন, তারপরে জাতীয় ঐক্য, এবং অনেকগুলো ঘটনা গত 1 বছরে আমরা দেখতে পেয়েছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা যেভাবে বলছেন দাবি নিয়ে যে আমরা এসে আনলাম অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কিছুটা সুবিধা নিয়ে আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে? এখানে তো আসলে দূরে সরা বা কাছে আসার কিছু নেই। আমরা কখনো দাবি করিনি যে আমাদের কথা মতো
অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ চালাতে হবে। আমরা তাদেরকে বিচক্ষণ ভেবে বিজ্ঞ ভেবেই তো সেই দায়িত্বটা এনেছিলাম, কারণ আমরা নিজেরাই যে দেশ চালাবো এরকম হলে তো তখনই আমরা এই বিপ্লবটাকে সম্পূর্ণ করতাম। কিন্তু আমরা তাদের উপর দায়িত্ব দিয়েছিলাম যে মানুষের যে বিপ্লবের চেতনা এটিকে যেন তারা সমুন্নত রেখে এই বিপ্লবটাকে সম্পন্ন করে। কিন্তু অবশ্যই গত 1 বছরে যেভাবে দেশ এগোচ্ছে, আমরা সবসময় এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে একটু একটু করে দূরেই সরে গিয়েছি। তো অবশ্যই আমরা খুবই মর্মাহত, এবং এটি আমরা বারবার স্পষ্ট করে বলছি যে বাংলাদেশের যে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্নটা ছিল, এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে জনগণ রাজপথে নেমেছিল, রাষ্ট্র সংস্কার চেয়ে রাজপথে নেমেছিল, কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত অর্জিত হয়নি। আমরা কিন্তু বিচারেরও দৃশ্যমান অগ্রগতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। রাষ্ট্র সংস্কার নিয়ে 1 বছর ধরে মিটিং মিছিল হলো, আলোচনা হলো, সংলাপ হলো, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আইনি ভিত্তি দেখতে পেলাম না। আইনি ভিত্তি থাকার জন্য আমাদের এখনকার যে সরকারটা আছে এটি তো একটু অসাংবিধানিক সরকার, যদি এভাবে বলতেই হয়, কারণ এটি একটি স্পেশাল সার্কামস্ট্যান্সেসে কিন্তু এই সরকার গঠন করা হয়েছে। সুতরাং একইভাবে আমরা কিন্তু এটিই দাবি করেছিলাম যে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে কিন্তু ডক্টর ইউনূস পারতেন যে গণভোটের আদেশটি দিতে, এবং গণভোটের কথাটা হচ্ছে যে এটিও কিন্তু সব দল মিলে ঐক্যমত্যে একমত হলো যে গণভোটের মাধ্যমে এটির আইনি ভিত্তি দেওয়া হবে। তাহলে সেটি কেন আমার অঙ্গীকার নামে আসলো না? তো এরকম করে বারে বারেই কিন্তু সরকার আমাদেরকে আসলে একটু ঠকাচ্ছে বলেই আমাদের মনে হয়। রয়েছি। আমি ডক্টর মুস্তাক আপনার কাছে আসতে চাচ্ছি। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি মোটামুটি ভাইরালি হয়েছে গতকালকে, গত পরশুদিন যখন জুলাই সনদের সাইনটি হলো, এবং হাসনাত আব্দুল্লাহ এটার কথা বলেছেন। প্রথম ছবিটিতে দেখা গেছে যে জুলাই যোদ্ধারা এবং সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জুলাই যে সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সাথে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটি নিয়ে বলা হয়েছে যে প্রয়োজন মতো কাউকে ব্যবহার করা যায়, পরে আবার ছুড়েও ফেলা যায়। এটিকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জিনিসই যে সমান গুরুত্ব দিয়ে বলতে হবে সেটার আমি পক্ষপাতী নই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকারের নির্বাহী প্রধান, তিনি আমাদের অনেক অভিযোগ আছে তার সম্পর্কে, কিন্তু কাউকে ব্যবহার করে ছেড়ে ফেলা এটা আমার কাছে খুব মনে হয় যে কোনো প্রত্যক্ষ যুক্তি প্রমাণ ছাড়া ঢালাওভাবে কথা বলাটা ঠিক না। এখন কেউ যদি অভিযোগ তোলে তাদের সাথে সে ব্যাখ্যা করার বিষয় আছে। কাজে আমি এই বক্তব্যটার মানে আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই কে কোন প্রেক্ষিতে বলেছে, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারও না, আবার নিয়মিত সরকার না। কাজে এই সরকার কোনো অঙ্গীকার করে ক্ষমতায় বসেনি, বা আসার পরে কোনো অঙ্গীকারের ছিল না। বিভিন্ন সময় যখন কথা এসছে এক জায়গায় এসে দাঁড়ালো সংস্কার, বিচার, নির্বাচন, এই 3টা কাজ তারা করছে। কেউ কেউ যেমন উনি বললেন যে বিচার কাজ খুব একটা আগাচ্ছে না, আবার যারা আইনজীবী আছেন তারা বলছেন যে বিচার মানে যদি খুব বেশি তাড়াহুড়া করা হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠবে। সংস্কার তো আমরা দেখলাম ঐক্যমত্য কমিশন একটা জায়গায় এসছে, 3টা ভাগের মধ্যে মধ্যভাগ ঠিক আছে, কিন্তু আমরা যেটা আপত্তি করেছি যে নোট অফ ডিসেন্ট সহ এখানে স্বাক্ষর করা উচিত না। যারা সবাই একমত সেখানে স্বাক্ষর করবো, বা গণভোট যদি যায় একমাত্র সবগুলো ঐক্যমত যেগুলো সেখানে গণভোটটা হবে। এবং এই যে মুখবন্ধটা আমরা আপত্তি করেছি, এখানে মুখবন্ধ যে যখন একটা দাবি করেছে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটি লেখাটার মান নষ্ট হয়ে গেছে, প্রকৃত ইতিহাসটা আসেনি। আর অঙ্গীকার নামায় যখন নোট অফ ডিসেন্ট আছে, আপনি কেন এখানে সমস্ত ইয়েটা যে আছে নোট অফ ডিসেন্ট সহ এটা বাস্তবায়ন করার অঙ্গীকার তো আমি করতে পারি না। এবং বলা হচ্ছে যে আমি এটা আদালতে যাব। আমাদের একেবারে শেষ দিকে রয়েছে, আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে শেষ মন্তব্যটি জানতে চাচ্ছি। শেষ মন্তব্যটা হলো গণভোট সবসময় হয় হ্যাঁ না, এখানে তো অনেকগুলি প্রশ্ন সবাই একমত না, তাহলে কোনো ওই যে এই প্রশ্ন সংখ্যক প্রশ্ন টিকছি না, কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, এই কেন। আর সর্বশেষ আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচন যাওয়া উচিত, এবং এনসিপি নিয়ে এত কথা যেতে হচ্ছে, আমি এনসিপিকে নিবন্ধিত দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি, এবং ওদের শাপলা প্রতীক দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এইটা নিয়ে জিদ ধরার কোনো কারণ নেই। আপনার কি মনে হচ্ছে এনসিপি হচ্ছে একসময় যখন হচ্ছে পিআর নিয়ে আলোচনা হলো এবং আরো জাস্ট 3 মাস জুন মাসের পরে তখন তারা জামাতের সাথেও বৈঠক করেছে, এখন যেখানে আমার সাথে বলেন না, আমার সাথে আসেন না, না আমার সাথে নিয়ে কথা বলছেন, আমার সাথে আসার জন্য বলছি না, আমি বলছি যে ওরা তো আন্দোলন করেছিল, ওরা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে, কত এসব লোকজনকে আপনারা দিচ্ছেন, তো ওরা একটা দল করতে চাইলে ওদের এত হিসাব এক্সেপশনাল ব্যাপার থাকে, ওদের একটা নিবন্ধন দেন না কেন? ওরা শাপলা প্রতীক চাচ্ছে, দেন দিলে সমস্যাটা কি? আর তো অন্য কেউ চাচ্ছে না, যে মুস্তাফা চাচ্ছে, আমি তো মুস্তাফা চাওয়া ছিল শেষ, ওরা চাচ্ছে দিয়ে দেন, দিয়ে সমাধান করে ওরা স্বাক্ষর করে সামনের দিকে এগিয়ে যাক, দেশটাকে পিছিয়ে কোনো যুক্তি নেই। দিলে কি হবে? দিলে কি হবেটা কি? ক্ষতি হবে, দেশে কোনো ক্ষতি হবে?
না ওদেরকে ওরা টাকা চাচ্ছে না পয়সা চাচ্ছে, ওদেরকে বলতেছে যে আমার শাপলা প্রতীক দিয়ে 10টা এমপি আমার এমনি বিনা ভোটে নির্বাচিত হব। এই জন্য রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমি চাই যে সমাধানটা হোক। আমার হাতে খুবই কম সময় আছে, আমি শুধু ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে বলবো যে গণভোট হ্যাঁ বা না এর মাধ্যমেই হয়। আমরা যেটা লাস্ট দাবিটা করেছি যে গণভোটের মাধ্যমে জনগণ যেন আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেয়, যে প্রস্তাবনাগুলো আসলো এটি যেন সংবিধানে ইনকর্পোরেট করা হয় এবং নতুন করে বাংলাদেশ সংবিধান 2026 নামে একটি নতুন সংবিধান হয়। এই সংবিধান আমরা একদম ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছি না। ধন্যবাদ জানাচ্ছি নাবিদ নওরোদ শাহ, চাচ্ছি যে গণভোটের মাধ্যমে হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ, ডক্টর মুস্তাফা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের আরআইসিএলএসটি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।